আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন, ঠিক আছে? প্রেপোজিশন, প্রেপোজিশনকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে প্রে প্লাস পজিশন। প্রে প্লাস পজিশন। প্রি মানে পূর্বে, প্রি মানে কি পূর্বে, আর পজিশন মানে অবস্থান। প্রশ্ন হচ্ছে কে কার পূর্বে অবস্থান করবে, কে কার পূর্বে অবস্থান করবে, যাকে আমরা প্রিপোজিশন বলবো। মনে রাখবা, প্রেপোজিশনের জন্ম হয়েছে নাউনের জন্য। কার জন্য? অর্থাৎ যেই ওয়ার্ডগুলো নাউনের পূর্বে অবস্থান করে তাকে বলে প্রিপোজিশন। আবার অন্যভাবে যদি বলি, যে ওয়ার্ডগুলো নাউনের পূর্বে বসে আরেকটা নাউনের সাথে সংযোগ স্থাপন করে, যে ওয়ার্ডগুলো একটা নাউনকে আরেকটা নাউনের সাথে সংযুক্ত করে বা সংযোগ স্থাপন করে তাকে বলে প্রেপোজিশন। ওকে, যেমন দেখো, দ্য ফ্রেন্ড অফ মাই ব্রাদার, দ্য ফ্রেন্ড অফ মাই ব্রাদার। তাহলে এটার অর্থটা কি হচ্ছে, যে দ্য ফ্রেন্ড অফ মাই ব্রাদার, ফ্রেন্ড মানে বন্ধু, ব্রাদার মানে ভাই। তাহলে আমার ভাইয়ের বন্ধু হচ্ছে না, আমার ভাইয়ের বন্ধু। ওকে, তাহলে এখানে ফ্রেন্ড একটা নাউন, ব্রাদার একটা নাউন। তাহলে এই দুই নাউনকে যুক্ত করা হলো কি দ্বারা? তাহলে মাই ব্রাদার এবং ফ্রেন্ডকে এই দুইটা যুক্ত করা হয়েছে অফ দ্বারা। তাহলে প্রিপোজিশন কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। পূর্বে বসে কি করে? আরেকটা নাউনের সাথে সংযোগ স্থাপন করে, তাকে বলে প্রিপোজিশন। সিম্পল ভাষায় আমরা ডিটারমিনারের চ্যাপ্টারে পড়েছিলাম, ডিটারমিনারের জন্ম হয়েছে নাউনের জন্য, অর্থাৎ ডিটারমিনার যেখানে নাউন ফ্রেজ সেখানে, ঠিক না? আজকে আমরা নতুন একটা স্লোগান শিখবো, সেটা হচ্ছে প্রিপোজিশন যেখানে শুধু ফ্রেজ সেখানে। যদিও প্রিপোজিশন প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করে, ঠিক আছে, বা অ্যাজেটিভ ফ্রেজ হিসেবে কাজ করে। আমরা ওগুলো পরে শিখবো, অন্য একটা চ্যাপ্টারে শিখবো, ঠিক আছে, অন্য একটা ক্লাসে শিখবো। কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় হলো প্রিপোজিশন দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ হলে তাকে বলা হয় শুধু ফ্রেজ। শুধু ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ চেনার উপায়ে বলেছিলাম, ডিটারমিনার দ্বারা শুরু, এরপরে কি থাকবে? ভি, সিএম, পি, পি, ভার্ব, ক্লোজ মার্কার, প্রিপোজিশন অথবা পাঞ্চুয়েশন। কিন্তু আজকের আলোচ্য বিষয় কি? প্রিপোজিশন দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ, প্রোনাউন দ্বারা শেষ হতে পারে, প্রিপোজিশন দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ, এরপরে থাকবে কি? ভি, সিএম, পি অথবা পি, প্রিপোজিশন। তাহলে এখানে খেয়াল করুন, দ্য ফ্রেন্ড অফ মাই ব্রাদার, এখানে মাই হচ্ছে কি? ডিটারমিনার, তার আগে অফ হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন দ্বারা শুরু, দেখো দেখো পাঞ্চুয়েশন দ্বারা শেষ। তাহলে বর্ডার 1-এ পেলাম প্রিপোজিশন, বর্ডার 2-তে পেলাম পাঞ্চুয়েশন। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই অফ মাই ব্রাদার এটা পুরোটাই কি বলতো? শুধু ফ্রেজ, শুধু ফ্রেজ। ওকে, তো এই শুধু ফ্রেজের পূর্বে যদি নাউন থাকে, এই শুধু ফ্রেজটা হয়ে যায় অ্যাজেটিভ ফ্রেজ। কি হয়ে যায়? অ্যাজেটিভ ফ্রেজ। তো আমরা যেহেতু শুধু ফ্রেজ বলতেছি বারবার, তো আমরা এটাতেই লিমিটেড থাকবো। সহজ কথায় যদি বলি, প্রিপোজিশনের জন্ম হয়েছে কার জন্য? নাউনের পূর্বে বসার জন্য। কার পূর্বে? নাউনের পূর্বে বসার জন্য প্রিপোজিশনের জন্ম হয়েছে। অর্থাৎ প্রিপোজিশন দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ হলে তাকে বলা হয় শুধু ফ্রেজ। আরেকটা উদাহরণ লিখি, দেখো, দ্য ডক্টর ইন আওয়ার ভিলেজ ইজ এ পপুলার ম্যান। খেয়াল করে দেখো, দ্য ডক্টর ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামের ডাক্তারটা কি? ইজ এ পপুলার ম্যান, একটা জনপ্রিয় ব্যক্তি। ওকে, তাহলে এখানে ইন অবশ্যই প্রিপোজিশন, তার মানে প্রিপোজিশন যেখানে তারপরে অবশ্যই নাউন বসবে। প্রিপোজিশন দ্বারা শুরু হলে নাউন দ্বারা শেষ। তাহলে এখানে প্রিপোজিশনকে আমরা যদি বলি বর্ডার 1, আর ভার্বকে যদি আমরা বলি বর্ডার 2, ঠিক আছে, তাহলে বর্ডার 1 এবং বর্ডার 2 এর মাঝখানে কি আছে? আওয়ার ভিলেজ। তাহলে দেখো এখানে প্রিপোজিশন সর্বপ্রথম, এখানে বর্ডার 1 আর বর্ডার 2 এর আগে কি আছে? নাউন আছে। তাহলে প্রিপোজিশন দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ হলো না? আর বর্ডার লাইনে ভার্ব নাই, তাহলে এটা পুরাটাই ইন আওয়ার ভিলেজটা কি? এখানে ফ্রেজ।
আর এদের পূর্বে যদি নাউন থাকে তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেটিভ ফ্রেজ। ফার্স্ট অফ অল তোমাদেরকে চিনতে হবে শুধু ফ্রেজ চেনার উপায় কি, প্রেপোজিশন দ্বারা শুরু, নাউন দ্বারা শেষ। এখানে যদি বলি দা প্রাইম মিনিস্টার of my country works hard to develop our country. ওকে, টু ডেভেলপ এখানে মাই দিব, যেহেতু আগে মাই ব্যবহার করছি, মাই কান্ট্রি। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখো অফ মাই কান্ট্রি ব্যবহার করা হয়েছে, রাইট? তাহলে এখানে অফকে আমরা যদি বর্ডার ওয়ান বলি, প্রেপোজিশন হচ্ছে বর্ডার ওয়ান, তাহলে খেয়াল করে দেখো মাই কান্ট্রির পরে আছে ভার্ব, তাহলে ভার্ব পেয়ে গেলাম, ঠিক না? তাহলে বর্ডার টুতে পেলাম ভার্ব। ওকে, বর্ডার টুতে পেলাম কি ভার্ব, তাহলে অফ থেকে কান্ট্রি পর্যন্ত শুধু ফ্রেজ হবে না? যদি এদের পূর্বে নাউন থাকে তাহলে এটা কি অ্যাডজেটিভ ফ্রেজ। ওকে, এবার আসি বাংলায় প্রিপোজিশন কিভাবে কাজ করে। এটা তো গেল ইংলিশে, ঠিক না? বাংলায় কিভাবে কাজ করে এটা এবার শিখবো। খেয়াল করে দেখো, মনে রাখবা আমি দুইটা টেকনিক বলে দিচ্ছি। ইংরেজিতে প্রেপোজিশন বসে নাউনের পূর্বে, অর্থাৎ প্রেপোজিশন প্লাস নাউন। কিন্তু বাংলায় নাউন প্লাস প্রিপোজিশন বসে, আমি উদাহরণ দিচ্ছি। জাস্ট এই সিম্পল দুইটা ধারণা যে মনে রাখতে পারবে, তার জীবনে বাংলা ভাষা দিয়ে কথা বলার সময় বা ইংলিশে কথা বলার সময় কখনো আর ভুল হবে না যে কোথায় প্রিপোজিশন বসতেছে। ঠিক আছে, যেমন দেখো এখানে ইংলিশের এক্সাম্পলটা একটু দেখো, বোঝার চেষ্টা করো কি বলছে। যে ফ্রম হোম কি একটা প্রিপোজিশন না? ফ্রম একটা প্রিপোজিশন, তাহলে ফ্রম শব্দের অর্থ কি বলো তো? থেকে। ফ্রম শব্দের অর্থ থেকে, আর হোম শব্দের অর্থ কি? বাড়ি। তাহলে ফ্রম হোম এটাকে যদি আমরা বাংলা ভাষায় বলি তাহলে কি হবে? থেকে বাড়ি না বাড়ি থেকে? অবশ্যই বাড়ি থেকে। তাহলে একটু চিন্তা করে দেখো তো ভাই, এই প্রিপোজিশনটা কোথায় গেল? প্রিপোজিশনটা পরে চলে গেল না? তাহলে নিচের গঠনটা খেয়াল করো, এখানে বাংলার গঠনটা খেয়াল করো, নাউন হচ্ছে বাড়ি আর প্রিপোজিশন হচ্ছে থেকে। বুঝতে পারছো? এখন দেখো আমরা আরেকটা উদাহরণ দেখবো, এই হোম দিয়ে দেখো যে বাংলাতে লিখতেছি বাড়ির পেছনে, তাহলে পেছনের ইংলিশ কি বলো তো? বিহাইন্ড। অনেকে এটা বিহাইন্ড না, এটা বাহাইন্ড বলতে হবে, ঠিক আছে? বাহাইন্ড। ওকে, বাহাইন্ড মানে কি? পেছনে। তাহলে পেছনের সোজা লিখলাম পেছনে। ওকে, আর বাহাইন্ড দ্য হোম লিখলাম, ঠিক আছে? বাহাইন্ড দ্য হোম, তাহলে বাড়ির পেছনে। তাহলে দা হোম বাহাইন্ড বলি না বাহাইন্ড দ্য হোম বলি? বাহাইন্ড দ্য হোম। তাহলে আমরা এখানে শিখতে পারলাম যে বাংলায় নাউন আগে প্রিপোজিশন পরে, বাংলায় নাউন আগে প্রিপোজিশন পরে, আর ইংলিশে প্রিপোজিশন আগে নাউন পরে, ঠিক না? কিন্তু উভয় ক্ষেত্রে নাউনের জন্যই বসতেছে না প্রিপোজিশন। এই জন্যই বললাম প্রথমেই যে ওয়ার্ডগুলো নাউনের পূর্বে বসে আরেকটা নাউনের সাথে কি করে? সংযোগ স্থাপন করে, তাকে বলে প্রিপোজিশন। বা নাউনের পূর্বে যে ওয়ার্ডগুলো বসে সেগুলো হচ্ছে প্রিপোজিশন। ওকে, নাউনের পূর্বে যে ওয়ার্ডগুলো বসে প্রিপোজিশন, এটা বললে একটু ল্যাকিংস থেকে যায়। প্রিপোজিশনের কাজই হচ্ছে একটা নাউনের সাথে আরেকটা নাউনকে সংযোগ স্থাপন করা। আমরা নাউনের চ্যাপ্টারে একটা গল্প পড়েছিলাম যে পার্টস অফ স্পিচ 8 ভাই, তারা যে বাড়িতে থাকে তার নাম সেন্টেন্স ভিলা, পড়েছিলাম সেন্টেন্স ভিলা। তো নাউনের কাজ কি? যে কোনো কাজ বলে দেয়া। প্রোনাউনের কাজ কি? নাউন যখন বাসায় থাকে না তখন নাউনের স্থলাভিষিক্ত, মানে নাউনের পরিবর্তে যে কাজ করে তাকে বলে প্রোনাউন। অ্যাডজেটিভের কাজ কি? নাউন প্রোনাউনের পিছনে যে গোয়েন্দাগিরি করে, দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ নিয়ে কথা বলে, তাকে বলে অ্যাডজেটিভ। ভার্বের কাজ কি? কে ফ্যামিলির কে কি কাজ করবে এটা বলে দেয়া ভার্বের কাজ, ঠিক না? অ্যাডভার্বের কাজ কি? কখন করবে, কিভাবে করবে, কোথায় করবে, কেন করবে, এই কাজগুলো বলে দেওয়া। প্রিপোজিশনের কাজ কি? এক নাউনের সাথে আরেকটা নাউনকে সংযুক্ত করা। কনজাংশনের কাজ কি?
একটা ক্লোজের সাথে আরেকটা ক্লোজকে যুক্ত করা, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে যুক্ত করা। আমরা সাবঅর্ডিনেট ক্লোজ পড়েছি, কোঅর্ডিনেট ক্লোজ পড়েছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন পড়েছি, কোঅর্ডিনেটিং কনজাংশন পড়েছি। এগুলা হচ্ছে সেন্টেন্স, মানে একদম প্রাইমারি লেভেলের আলোচনা। এগুলো শিখলে সেন্টেন্স আর জীবনে ভুল হবে না, ঠিক আছে? তাহলে প্রিপোজিশন ফ্রেজ চেনার উপায় কি বলো তো, সবাই বলো। প্রিপোজিশন দ্বারা শুরু তাকে বলে শুধু ফ্রেজ। এদের পূর্বে নাউন দেখা গেলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে ইংলিশে প্রিপোজিশন নাউনের আগে বসে না পরে বসে? ইংলিশে নাউনের আগে আর বাংলায় পরে। এবার আমরা এখানে যে প্রিপোজিশনের যে লিস্ট দেয়া আছে এটা পড়বো, ঠিক আছে? তো গত কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হলো না? প্রিপোজিশন থেকে কয়টা, 3টা প্রশ্ন আসছে। একটা আফটার, অ্যামিডেস্ট, ঠিক আছে? একটা আসছে আফটার থেকে, একটা আসছে অ্যামিডেস্ট থেকে, ওকে? আরেকটা ওইটা কি যে থেকে আসছে এটা মনে হচ্ছে না, প্রশ্নটা দেখতে হবে, ঠিক আছে? অ্যামিডেস্ট। তো আমি তোমাদের আগের ক্লাসে মানে সেকেন্ড ইয়ারের ব্যাচ, তোমরা তো ফার্স্ট ইয়ার তোমরা দ্বিতীয় ব্যাচ, তাই না? সেকেন্ড ইয়ারের ব্যাচ যখন পড়াচ্ছিলাম তো ওদের তো কমপ্লিট হয়ে গেছে। ওদের প্রিপোজিশনের সময় আমি বলেছিলাম যে অ্যামিড দ্য করোনা ভাইরাস, আবার পড়িয়েছিলাম অ্যামিডেস্ট দ্য করোনা ভাইরাস, ঠিক আছে? ম্যানি পিপল ডিড নট ডু দেয়ার ওয়ার্ক প্রপারলি, অর্থাৎ করোনা ভাইরাসের মধ্যে অনেক লোকজন তাদের কাজগুলো কি করতে পারেনি, মানে ঠিকভাবে করতে পারেনি। তো অ্যামিডেস্ট মানে মধ্যে, অ্যামিডেস্ট মানে কি মধ্যে, অ্যামিড মানেও মধ্যে। আসলে কি জানো, অ্যাডমিশনে এটা একটা খুবই ডাইনামিক একটা প্রসেস, আনস্টেবল একটা সিচুয়েশন। মানে কোন বছর কোন টপিক থেকে প্রশ্ন দিবে এটা আমরা কেউ জানি না। সবাই হয়তো একটু ধারণা করে যে কিছু কিছু টপিক আছে যেগুলো হটকেক, সবসময় ওগুলো থেকে প্রশ্ন আসে, কিন্তু এই রিস্ক নিয়ে কে পরীক্ষার হলে যাইতে চাইবে? ধরো তুমি সারা বছর খুব কষ্ট করে প্রিপারেশন নিচ্ছ, কিন্তু শর্টকাট টেকনিকে ওয়েতে প্রিপারেশন নিচ্ছ, যে শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলা স্যারে বলে দিয়েছে যে এগুলো গুরুত্বপূর্ণ, তাই এগুলো পড়তে হবে। এইভাবে অন্ধের মতো ফলো করা যাবে না। যা যা প্রয়োজন যা আছে এগুলো সবই পড়তে হবে। এটা তো ভাষা ভাই, ভাষার স্বার্থে কখন কোন ওয়ার্ড চলে আসবে এটা তো আমরা জানি না। এজন্য আমি সবসময় বলি শর্টকাট পরিহার করতে হবে। এই অ্যামিডেস্ট এই শব্দটা, এই প্রিপোজিশনটা কি আমাদের মধ্যে খুবই প্রচলিত? অ্যামিড হয়তো প্রচলিত, কিন্তু অ্যামিডেস্ট এটা কিন্তু প্রচলিত না, ওকে? এটা খুব রেয়ার, আমাদের মতো তোমাদের মতো সাধারণ স্টুডেন্টদের জন্য এটা রেয়ার, এটার ব্যবহারও অতটা নাই, ঠিক আছে? অফ, টু, ফ্রম, বাই, উইথ, উইথাউট, এগুলো আমরা অনেক ব্যবহার করতে দেখেছি বিভিন্ন সেন্টেন্সে, কিন্তু অ্যামিডেস্ট এটা একটা ব্যতিক্রম প্রিপোজিশন, ওকে? তো যাই হোক, এগুলো আমরা এই জন্য কি করব, এখানে যে শব্দগুলো দেয়া আছে মানে যত প্রিপোজিশন আছে আমি সবগুলো এখানে একসাথে দিয়েছি, এগুলো আমরা একে একে প্র্যাকটিস করব। তো দেখো এখানে অ্যাবাউট মানে কি দেওয়া আছে, এর উপর। তারপরে কি দেওয়া আছে, অ্যাবাউট, অ্যাবাউট মানে কি এর ব্যাপারে। তাহলে আমরা যদি অ্যাবাউট প্রিপোজিশনটাকে একটু নিই, খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন অ্যাবাউট। অ্যাবাউট মানে কি, অ্যাবাউট এটার আরেকটা শব্দ বলি কনসার্নিং, কনসার্নিং, দেখো কনসার্নিং, কনসার্নিং মানে এর ব্যাপারে। রিগার্ডিং, এই যে প্রিপোজিশনটা লিখলাম রিগার্ডিং, 45তম বিসিএসে এখান থেকে প্রশ্ন এসেছিল, সরি 44তম বিসিএসে সম্ভবত। রিগার্ডিং, রিগার্ডিং মানেও ব্যাপারে, কনসার্নিং মানেও ব্যাপারে, আবার রিগার্ডিং মানেও কি ব্যাপারে। আচ্ছা আরেকটা আছে রেসপেক্টিং, রেসপেক্টিং, রেসপেক্টিং মানেও কি ব্যাপারে। তারপরে টাচিং, টাচিং মানেও কি ব্যাপারে, বুঝতে পারছো? সম্বন্ধে বা ব্যাপারে, সম্বন্ধে বা ব্যাপারে। তাহলে এদের পরে আরো কয়েকটা আছে, এদের পরে যদি নাউন বসাই, যে কোনো নাউন বসায় দাও, যদি এখানে তুমি রহিমের নাম লেখো, দেখো রহিম, ঠিক আছে? তাহলে অ্যাবাউট রহিম, অ্যাবাউট রহিম, ইংলিশ অ্যাবাউট আগে, নাউন পরে, ঠিক না? তাহলে বাংলাতে কি বলবো, আগে রহিম তারপরে অ্যাবাউট। তাহলে কি হবে, রহিমের সম্পর্কে, কনসার্নিং রহিম, রহিমের সম্পর্কে। তাহলে আমরা যদি একটা সেন্টেন্স লিখি, আই নো সামথিং, আই নো সামথিং, আমি কিছু জানি, এখানে দিলাম অ্যাবাউট না দিয়ে দিলাম রিগার্ডিং রহিম, রিগার্ডিং রহিম, রহিমের ব্যাপারে আমি কিছু জানি। তাহলে রিগার্ডিংটা কি ভাই, প্রিপোজিশন না?
এখন যে ব্যক্তি, যে স্টুডেন্ট এই রিগার্ডিংটা জানে না, চিনে না, সে এটাকে কি মনে করবে জানো? এটাকে বলবে হয় জিরান না হলে পার্টিসিপল। মানে আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাহলে জিরান, অ্যাডজেক্টিভের মতো কাজ করলে পার্টিসিপল। এরকম একটা কমন ধারণা আছে না? যদিও জিরান পার্টিসিপলের জন্য আলাদা করে চ্যাপ্টারে আমি আলোচনা করেছি, কিন্তু এখানে কনসার্নিং, ধরো এখানে কনসার্নিং দিলাম, তাহলে এটার অর্থ কি থাকবে? একই থাকবে না ব্যাপারে? তো আমি যেটা বলতে চাচ্ছি যে ভাই এই প্রিপোজিশনগুলো আমি কেন শুধু অ্যাবাউট শিখবো? এই যে এগুলো কি খুব কঠিন ওয়ার্ড? এইখানে আমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবো বা কোনো একটা সেন্টেন্স তৈরি করব, আমরা অ্যাবাউট মানে সবাই জানি। 10টা স্টুডেন্ট মনে করে অ্যাবাউট দিয়ে সেন্টেন্স গঠন করছে, তুমি করলা রিগার্ডিং দিয়ে, তুমি করলা রেসপেক্টিং দিয়ে, তোমার সেন্টেন্সটা আলাদা মনে হবে না? তোমার সেন্টেন্সের মাধুর্যটা বেড়ে যাবে না? আমাদের খাতা যত এক্সেপশনাল হবে, তত আমাদের খাতার মান বৃদ্ধি পাবে না, লেখার মান বৃদ্ধি পাবে না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুলো সবগুলোই কি অর্থ দেয়? সম্বন্ধে বা ব্যাপারে অর্থ দেয়। যদি আমি এখানে বলি রিগার্ডিং মাই ফ্যামিলি, আমার পরিবারের সম্বন্ধে, দেখো প্রিপোজিশন পরে চলে গেল। এই জন্য সবসময় মাথায় একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যে প্রিপোজিশন বাংলায় সবসময় নাউনের পরে, কিন্তু ইংলিশে আগে প্রিপোজিশন পরে নাউন, আর বাংলায় আগে নাউন পরে প্রিপোজিশন। এটা কি খুব কঠিন ধারণা? এখানে যত প্রিপোজিশন আছে প্রায় 150 প্রিপোজিশন দেওয়া আছে ভাই। এই প্রিপোজিশনগুলো সবগুলো সেম, একটা মাত্র থিওরি কেন্দ্র করে বসে। বুঝতে পারছো? রিগার্ডিং এখানে তোমাদের বইয়ে দেয়া আছে ভাই, নোট করার প্রয়োজন নাই, সবগুলো দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, নোট করো, সমস্যা নেই। তো আমি যেটা বলতেছি এটা কি বুঝতে পারছো? দেখো, প্লিজ সে সামথিং, অনুগ্রহ করে বা দয়া করে কিছু বলুন। রেসপেক্টিং মাই সিস্টার, আমার বোনের ব্যাপারে কিছু বলুন। বা রেসপেক্টিং দিলাম, রেসপেক্টিং এর পরে যদি বলি আওয়ার রিলিজিয়ন, আমাদের ধর্মের ব্যাপারে কিছু বলুন। ঠিক আছে, তাহলে এখানে রেসপেক্টিং মানে কি? ব্যাপারে। তাহলে আওয়ার রিলিজিয়ন মানে আমাদের ধর্মের, রেসপেক্টিং মানে ব্যাপারে বা সম্বন্ধে। ওকে, আচ্ছা, রেসপেক্টিং এরপরে কি আছে? এরপরে দেখো তো আফটার। আমরা বিফোর আর আফটার দিয়ে শিখবো। সারা জীবন শিখছো, অতীতকালের দুটি ঘটনা যদি বিফোর আফটার দ্বারা যুক্ত থাকে তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট, পূর্বে পাস্ট ইনডিফিনিট, তাই না? আজকে আমরা বিফোর আফটারকে প্রিপোজিশন এবং ক্লোজ মার্কার দিয়ে আলাদা করব। দেখো, বিফোর মানে পূর্বে, বিফোর মানে কি ভাই? পূর্বে। আফটার মানে কি? পরে। এদেরকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়, আবার প্রিপোজিশনও বলা হয়। এখন প্রশ্ন হলো কখন আমরা কনজাংশন বলবো আর কখন বলবো প্রিপোজিশন। মনে রাখবা, বিফোরের পরে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আসলে এরা কনজাংশন, এরা কি? কনজাংশন। আবার আফটারের পরেও সেম, আফটারের পরে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আসলে আফটার কি? কনজাংশন। ওকে, কনজাংশন। যেমন দেখো, হি had died before the doctor came. খেয়াল করে দেখো, ডাক্তার আসার পূর্বে সে মারা গিয়েছিল। এখানে বিফোরটা ক্লোজ মার্কার বলতেছি, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন বলতেছি। ওকে, এটাকে বলতেছি কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। কেন বলতেছি? দেখো, বিফোরের পরে দা ডক্টর হচ্ছে সাবজেক্ট, আর কেমটা ভি2 ফর্মে আছে। আমরা জানি পৃথিবীতে যত ভি1 এবং ভি2 ফর্ম রয়েছে সবগুলোই ফাইনাইট ভার্ব। তার মানে এখানে এটা কি? ফাইনাইট ভার্ব হিসেবে বসে গেছে। তার মানে এখানে ক্লোজ মার্কার, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব একসাথে বসে গেছে, এই জন্য এটাকে বলতে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর পুরো ক্লোজটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ক্লিয়ার? এবার দেখো, এই বিফোরকে আমরা প্রিপোজিশনে কিভাবে নিয়ে যাব। দেখো, বোর্ডটা ছোট তো এই জন্য মিশিয়ে দিতে হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো, হি হ্যাড ডাইড, সেম সেন্টেন্স লিখলাম, সে মারা গিয়েছিল। বিফোর মি, বা এখানে হ্যাড ডাইড না দিয়ে যদি আমি শুধু ডাইড দিই, হি ডাইড বিফোর মি। আবার যদি বাক্যটাকে আরো সুন্দর করি, হি
ডাইড ইয়েস্টারডে, 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 তাহলে সে মারা গিয়েছিল কখন? গতকাল মারা গিয়েছিল। এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটা টাইম বাচক অ্যাডভার্ব, ঠিক আছে, এটা একটা অ্যাডভার্ব। তো বিফোর মি, এই মি মানে আমার, মি মানে কি আমার, বিফোর মানে কি সামনে, বিফোর মানে সামনে, বিফোর মানে এখানে সামনে অর্থ দিচ্ছে। টাইম বাচক হলে পূর্বে হতো, যদি বলতাম বিফোর এ মান্থ, এক মাস পূর্বে, তখন টাইম বাচক অর্থ দিবে। কিন্তু এখানে আমার সামনে, বিফোর মি, এখানে ব্যক্তিবাচক প্রোনাউন আছে। বিফোর রহিম, রহিমের সামনে। বিফোর মাই ফ্যামিলি, আমার পরিবারের সামনে, ঠিক আছে। দ্য বয় ড্রাউন্ড ইন দ্য ওয়াটার বিফোর আস, ছেলেটা পানিতে ডুবে গিয়েছিল আমাদের সামনে। তাহলে বিফোর মানে কি সামনে, আর মি মানে আমার। কিন্তু বাংলাতে তোমাকে কি করতে হবে? আগে নাউন বা প্রোনাউনকে নিয়ে আসতে হবে, আর প্রিপোজিশনকে কোথায় নিয়ে যেতে হবে? পরে। এই যে কথাগুলো বলছি না, 50 বছর পরে একই থাকবে ভাই। ওকে, আমি তোমাদেরকে 97, 96 সালের প্রশ্নগুলো দেখাইনি? দেখিয়েছি। তো ভাই চেঞ্জ হয়েছে কিছু? ভাই যুগ যুগ কাল কাল ধরে এটার অর্থ এটাই আছে, ব্যবহারটাও এটাই আছে। অথচ দেখো আমরা এগুলো শিখার সময় পাইনি, এত ব্যস্ত ছিলাম গত 10 বছরে এটা শিখার সময় পাইনি। এই জন্য ভাই ঠান্ডা মেজাজে চিন্তা করতে হবে যে এই ক্লাস 1 থেকে শুরু করে, হয়তো 1-এ প্রাইভেট দেয় না এখনও, 1-এর স্টুডেন্টকেও হয়তো প্রাইভেট দেয়, জানি না, আমাদের সময় হয়তো দিত না, আমরা তো ক্লাস 5-এ ওঠার পরে প্রাইভেট পড়তাম। ওকে, তো এইটা দ্বারা আমি বলতে চাচ্ছি যে ভাই যে প্রাইভেট পড়ার বয়সটা কিন্তু 7-8 বছর। ক্লাস 10 সবাই পাস করেছো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছো, 7-8 বছর ধরে তোমরা ইংলিশ শিখতেছো, অথচ এই কনসেপ্টগুলো এখনও ক্লিয়ার হয় নাই। কেন হয় নাই? প্রপার ওয়েতে আমরা শিখি নাই। আজকে যে প্রিপোজিশনগুলো দেখালাম বই থেকে, দেখাচ্ছি, এই প্রিপোজিশনগুলো, কত প্রিপোজিশন আছে তাই না? তোমরা অনেক সময় খেলার ক্ষেত্রে বলো না যে ইন্ডিয়া বনাম পাকিস্তান খেলা হবে, এই যে বনাম কথাটা বললে না, এটা একটা প্রিপোজিশন। ইংলিশে এটাকে বলি ভার্সাস। কি বলি? ভার্সাস। এই ভার্সাসটা একটা প্রিপোজিশন। ভার্সাসটা কি? প্রিপোজিশন। তাহলে ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান, তাহলে এখানে পাকিস্তানের পূর্বে কি বসলো? ভার্সাস বসলো, এটাও একটা প্রিপোজিশন এখানে দেয়া আছে। তাহলে বিফোর মানে কি ভাই? সামনে বা পূর্বে। সময়বাচক হলে পূর্বে অর্থ প্রকাশ করবে, আর ব্যক্তির ক্ষেত্রে কারো সামনে বোঝালে। এবার আফটারে আসি। আফটার মানে পরে। আফটার মানে কি? পরে বা পেছনে। আফটার মানে পরে বা পেছনে। তো আফটার মানে কখন কনজাংশন আর কখন প্রিপোজিশন, এটা একটু বলার চেষ্টা করি। দেখো, হি ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। দেখো ভাই, এখানে আফটারের পরে দ্য ডক্টর সাবজেক্ট কিনা? ক্লোজ মার্কার, সাবজেক্ট, হ্যাডটা কি ভি2 ফর্ম, তার মানে এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আমি তোমাদের বলেছিলাম হ্যাডের পরে যখন ভি3 বসে এটা কিন্তু ফাইনাইট না, এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এটা মাথায় রাখতে হবে, কারণ এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাড। একে সাহায্যকারী ভার্ব কেন বলা হয়? কারণ এই যে কাম, এর নিজের অর্থ প্রকাশ করার ক্ষমতা নাই। নন ফাইনাইট ভার্ব দিয়ে বাক্য গঠন করা যায় না, কারণ এদের কোনো টেন্স নাই। কি নাই? টেন্স নাই। যার টেন্স নাই তার বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করার ক্ষমতাও নাই। তো এই জন্যই হ্যাড এসে বলতেছে ভাই আমি আপনাকে টেন্স গঠনে সাহায্য করতেছি। অর্থাৎ সাহায্যকারী ভার্ব নাম দেওয়া হয়েছে কেন? কারণ এই নন ফাইনাইট ভার্বকে টেন্স গঠনে সাহায্য করে, এই জন্যই এর নাম দেওয়া হয়েছে সাহায্যকারী ভার্ব। তাহলে এখানে এই সাহায্যকারী ভার্বটাই হলো ফাইনাইট ভার্ব, আর কামটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তারপরে পৃথিবীতে যত ভি3 ফর্ম রয়েছে সবগুলোই কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এখানে ক্লোজ মার্কার, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। এই পুরাটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন পড়িনি? বিফোর, আফটার, দ্যাট, সো দ্যাট, নাও দ্যাট, ইফ, অ্যাজ ইফ, দো, অল দো, অ্যাজ দো, ইভেন দো পড়েছি। এগুলো সব মুখস্থ করিয়ে নিয়েছি। এখন এসে যদি বলো যে ভাই মনে নাই, পিটানি দিব কিন্তু। ওকে, এবার আসি, এটা তো ক্লোজ মার্কার, তাহলে এটাকে আমরা ক্লোজ মার্কার বলতেছি, কিন্তু আমরা আজকে কোন ক্লাসে আছি? প্রিপোজিশন। প্রিপোজিশনে তাহলে চিনবো কিভাবে? প্রিপোজিশন দেখো, হি ডাইড আফটার মাই কামিং। অর্থাৎ আমার আসার পরে। আফটার মাই কামিং মানে কি? আমার আসার পরে, বা আফটার কামিং মি, আমি আসার পরে। তো এখানে দেখো, আফটারের পরে কামিং ডিটারমিনার দ্বারা শুরু, তাহলে শেষ হবে কি দ্বারা? ঠিক না? তাহলে এখানে খেয়াল করে দেখো, আফটারটা কার জন্য বসলো? নাউন ফ্রেজের জন্য বসলো না? তাহলে প্রিপোজিশনের পরে নাউনও বসতে পারবে, নাউন ফ্রেজও বসতে পারবে।
পারবে না? তাহলে এখানে আফটার প্রিপোজিশন, কারণ আফটারের পরে সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই, এই জন্য এটাকে আমরা বলতেছি প্রিপোজিশন। বুঝতে পারছি? আবার যদি বলি যে এখানে আরেকটা উদাহরণ লিখি, ধরো আমরা অনেক সময় কোথাও যাওয়ার সময় যদি একাধিক গাড়িতে যাই তাহলে বলি যে কিরে ওরা কোথায়, বা ধরো একটা ছেলের নাম সজল, বলছে সজলেরা কোথায়, তো বলে না যে পিছনের গাড়িতে আসছে, পিছনের গাড়িতে। ঠিক আছে, তাহলে এই যে এই ধরনের বাক্য আমরা বলছি পিছে আছে, তাহলে কি করি, দে আর, বলি দে আর কামিং, তারা আসতেছে, আফটার আস, আমাদের পরে পরে বা আমাদের পেছনে আসতেছে, তারা আসতেছে আফটার আস বা আফটার মি, আমার পেছনে বললে আমার পেছনে বললে আফটার মি, আমাদের পেছনে বললে আফটার আস, তাদের পেছনে বললে আফটার দেম, তার পেছনে বললে আফটার হিম, তোমার পেছনে বললে আফটার ইউ। তাহলে প্রিপোজিশনের পরে নাউনও বসতে পারবে, প্রোনাউনও বসতে পারবে, কারণ আমরা জানি নাউন যেখানে বসতে পারে সেখানে প্রোনাউনও বসতে পারে। তো প্রিপোজিশনের পরে সাধারণত অবজেক্টিভ প্রোনাউন বসে। কি বসে? যদি কোনো প্রোনাউন বসাতে চাও তাহলে অবশ্যই কি হবে, অবজেক্টিভ প্রোনাউন। আর যদি কোনো ভার্ব বসাতে চাও তাহলে অবশ্যই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। কি হবে? আইএনজি। খালি একটা প্রিপোজিশন আছে যেটার পরে আইএনজি হয় না, V1 হয়, সেটা 2+V1। সেটা কি 2 এর পরে V1 বসে। তবে এটাও যে সব জায়গায় চলে তা না, কিছু ভার্ব ফ্রেজ আছে এগুলার পরে আবার আইএনজি করা যায়। ওই ভার্ব ফ্রেজটা আমরা আলাদাভাবে শিখব, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এটা সবচেয়ে কমন। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্লোজ টু, কনফেস টু, কনসিডারিং টু, গেট ইউজ টু, গেট ইউজ টু আছে, বি ইউজ টু আছে, এদের পরে আবার ভার্বের সাথে আইএনজি হয়। কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা বোঝাতে চাচ্ছি যে প্রিপোজিশনের পরে যদি কোনো প্রোনাউন বসে তাহলে হবে অবজেক্টিভ প্রোনাউন। কি প্রোনাউন হবে? তাহলে প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন বসে। ওকে, আবার যদি কোনো ভার্ব বসে তাহলে প্রিপোজিশনের পরে ওই ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত করতে হয়। এই আইএনজি যুক্ত ভার্বকে বলা হয় জিরান্ড। কি বলা হয়? কারণ প্রিপোজিশনের জন্ম হয়েছে নাউনের জন্য, আর জিরান্ড ভার্বের অপর নাম হচ্ছে ভার্বাল নাউন। কি নাউন? ভার্বাল নাউন। যাই হোক, আমি একটু জটিলতার মধ্যে চলে গেলাম। আমরা তো ছিলাম যে নাউন খুঁজবো আর পূর্বে পরে বসায় দেখবো, তাই না? তাহলে এখানে দেখো আরো ওয়ার্ড আছে। অ্যারাউন্ড মানে কি বলতো? অ্যারাউন্ড মানে চারদিকে। আমি শুধু বেছে বেছে মানে করাচ্ছি, এখানে তো সবগুলো প্র্যাকটিস করানো সম্ভব না। অ্যারাউন্ড মানে কি? চারপাশে বা চারিদিকে। তাহলে যদি বলি যে আমাদের চারপাশে, আমাদের চারপাশে, এটার ইংলিশ কি হবে? খেয়াল করো, আমাদের তারপরে বসাইছি চারপাশে, তাহলে চারপাশের ইংলিশটা কি? প্রিপোজিশন হচ্ছে অ্যারাউন্ড। তাহলে আমাদের চারদিকে বা চারপাশে, চারদিকে। ওকে, চারিদিকে, চারিদিকে না রস্যই, চারিদিকে। তাহলে চারিদিকের ইংলিশটা কি? অ্যারাউন্ড, অ্যারাউন্ড। ওকে, তাহলে আমাদের ইংলিশ আমরা জানি প্রোনাউন হলে কি হয়, অবজেক্টিভ প্রোনাউন। তাহলে আস অ্যারাউন্ড বলি না অ্যারাউন্ড আস বলি? অ্যারাউন্ড আস, আমাদের চারিদিকে। বুঝতে পারছো? এখানে খেয়াল করে দেখো, আমাদের পাশে যদি বলি তাহলে বিসাইড মানে কি? বিসাইড আস, আমাদের পাশে। যদি বলি বাই আস, বাই মানেও পাশে কাছে নিকটে বোঝায়, পাশে কাছে বা নিকটে। তাহলে বাই আস মানে আমাদের পাশে। এখানে যদি নিয়ার আস বলি, নিয়ার, নিয়ার, তাহলে আমাদের কাছে। তাহলে তুমি যেই প্রিপোজিশন বসাচ্ছ সেটার জন্য নতুন নতুন এই প্রিপোজিশনটা বাংলায় বিভক্তি হিসেবে কাজ করে, বাংলায়। ঠিক আছে? ওই যে সপ্তমী পর্যন্ত যে বিভক্তিগুলো আছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, ব্যাকরণ ক্লাসে এগুলো শিখাবো। সেকেন্ড ইয়ারে উঠো, ব্যাকরণ কিছু বোঝো না, অথচ এসএসসি পাস করে ফেলছো। ঠিক না? মুখস্থ মানে এমসিকিউ গুলো মুখস্থ করে গেলেই তো কমন পাওয়া যায়, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো। তারপরে দেখো বিহাইন্ড, বিহাইন্ড, বাহাইন্ড বললাম না একটু আগে? বাহাইন্ড, এটা কি লিখছিলাম? বাহাইন্ড, পেছনে। যদি বলি আমার বাড়িটা মসজিদের পিছনে, তাহলে মাই হোম ইজ বিহাইন্ড দ্য মস্ক। নদীর পাশে, তাহলে কি হবে? বিসাইড দ্য রিভার। বিহাইন্ড মানে পিছনে, বিসাইড মানে পাশে। যদি বলি নদীর নিকটে, নিয়ার দ্য রিভার, নদীর নিকটে। ঠিক তো? আবার যদি বলি আমাদের বাড়িটা আমচত্বরের কাছে, কাছে পাশে নিকটে, পাশে কাছে নিকটে বোঝালে কি বসে? বাই বসে, নিয়ার বসে, বিসাইডও বসানো যায়, তাই রাইট না? তাহলে বিসাইড আমচত্বর নাকি, বিসাইড শালবাগান, বিসাইড রাজশাহী। ওকে, রাজশাহীর পাশে বোঝালে। আচ্ছা, এরপরে আরো শব্দ দেখবো, বিটুইন এবং অ্যামং। শোনো, এই শব্দগুলো আমরা আজকে অন এভারেজ শিখতেছি, গণহারে শুধু অর্থ দিয়ে শিখতেছি। ওকে, কিন্তু এগুলোকে আমরা ডিটেলসে শিখবো, নিচে প্রত্যেকটার ব্যাখ্যা দেয়া আছে।
প্রথমে আমাদেরকে প্রিপোজিশনের অর্থ জানতে হবে। ভাই আমি কখনোই তোমাদেরকে রুলস দিয়ে জর্জরিত করতে চাই না। এত এত রুলস মুখস্থ করে ভাষা বলা যায় নাকি? এগুলোকে আমরা এভাবে কেন বলতেছি, কারণ আমাদের বাড়ির আশেপাশে কাছে মানে পাশে কাছে নিকটে এগুলো বলে আমরা অভ্যস্ত, খালি এটার ইংলিশটা জানলেই তো হয়ে গেল। এখন বাড়ির জন্য তো আলাদা করে ইংলিশ শেখা লাগবে না, বাড়ির ইংলিশ তো আমরা জানি, নদীর ইংলিশ তো আমরা জানি, রাস্তার ইংলিশ তো আমরা জানি, ঠিক আছে না? তো এগুলাকে আমরা কি অর্থ দিয়ে, আমরা যখন অর্থ দিয়ে কোনো কিছু শিখবো তখন সেটা বেশি মনে থাকবে আমাদের, ঠিক আছে? খালি রুল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন করে, কেউ যদি শুধু অর্থ দিয়ে প্লাস চিহ্ন দিয়ে যারা অর্থ দিয়ে যারা করার চেষ্টা করবে তারা পারবে না। অর্থও দিবে, রুলসও দিবে, ওরা কিছুটা মিক্সড ওয়েতে প্রশ্ন করে ঢাকা ইউনিভার্সিটিতে, বুঝতে পারছো? যে আমি ভোকাবুলারি চর্চা করলাম না, শুধু রুল শিখে গেলাম, ও হবে না, তোমাকে দুই দিকেই বস হইতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে এরপর দেখো ডিউরিং। এই ডিউরিং শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ডিউরিং মানে কি বলতো? সময়ে বা কালে। আমরা বলি না বর্ষাকালে, তাহলে বর্ষাকালে দেখো ডিউরিং দ্য রেইনি সিজন, তাহলে কি হচ্ছে এখানে রেইনি সিজন মানে বর্ষা, ডিউরিং মানে সময়, মানে বর্ষাকালে, কাল মানে তো সময়, ঠিক না? ডিউরিং মাই এক্সাম, আমার পরীক্ষার সময়ে, ডিউরিং মাই এক্সাম, আমার পরীক্ষার সময়ে। ডিউরিং করোনা ভাইরাস, করোনাকালে, বুঝতে পারি, করোনাকালে। ডিউরিং দ্য উইন্টার সিজন, বুঝতে পারিস? তাহলে ডিউরিং মানে সময় বা কালে। আরেকটা প্রিপোজিশন শিখাই, টিল আনটিল। দেখো টিল বা আনটিল, একটু বানানটা খেয়াল রাখবা সবাই। এখানে টিলে দুইটা এল বসে আর আনটিলে একটা এল বসে, এগুলো আবার বিভ্রান্তির মধ্যে, ডাবল এল দিব না একটা এল দিব, ওকে? টিল আনটিল মানে যতক্ষণ মানে পর্যন্ত অর্থে প্রকাশ বসে এরা, ঠিক আছে? টিল আনটিল মানে কি পর্যন্ত। তাহলে দেখো যদি বলি টিল দ্য মর্নিং, বাংলা কি হবে? পর্যন্ত, সকাল। আগে লিখতে হবে সকাল, রাইট? আগে লিখতে হবে নাউন, তারপর লিখতে হবে প্রেপোজিশন। টিল দ্য ইভিনিং, টিল দ্য আফটারনুন, টিল মাই লাইফ, টিল মাই লাস্ট ব্রেথ। টিল মাই লাস্ট ব্রেথ মানে কি? আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। টিল মাই লাস্ট ব্রেথ, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত, ওকে? তো পাশের জন বলবে মি টু, আমিও। এদিকে 2 দিন পর ব্রেকআপ হয়ে গেছে, ওকে? আবেগে থাকলে তো অনেক কথাই বলা যায়, তাই না? নোবডি উইল কাম হিয়ার বা নোবডি কামস হিয়ার, কেউ এখানে আসবে না, ঠিক আছে? বা নোবডি কামস, কেউ আসবে না, টিল দ্য এরিয়া, এই সীমানা পর্যন্ত। নোবডি ক্রস দ্য কি ইন্ডিয়ার বর্ডার, তাই না? নোবডি ক্রসেস দ্য ইন্ডিয়ান বর্ডার, কেউ ইন্ডিয়ান বর্ডার ক্রস করতে পারবে না। এবার আমরা বর্ডার দিয়ে শিখবো। বেওয়ান্ড মানে কি বলতো? বেয়ন্ড মানে দেখো বাইরে আছে, কি আছে? বিয়ন্ড বলি আমরা, বিয়ন্ড আছে, কোথায় আছে দেখো তো? বিয়ন্ড মানে কি? এর ওপারে বা এর বাইরে, এর ওপারে বা এর বাইরে। তাহলে যদি বলি বিয়ন্ড দ্য বর্ডার, তাহলে কি হবে? বর্ডারের ওপারে। আমি আগে এক্সাম্পল বলেছি, নো বডি, দেখো নো বডি ক্যান ক্রস, ঠিক আছে? বা নোবডি ক্যান গো দিতে পারি, ক্রস অথবা গো। নোবডি ক্যান গো বিয়ন্ড কি ইন্ডিয়ান বর্ডার। তাহলে ইন্ডিয়ান বর্ডারের ওপারে কেউ যেতে পারে না উইদাউট পারমিশন। লাস্টে যদি লাগাই দিই উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া। আবার ওদের দেশেও তাই, তারা আসতে পারবে না, এখানে দিব নোবডি ক্যান কাম, ঠিক আছে? বিয়ন্ড বাংলাদেশ বর্ডার, বিডি বর্ডার, তাই তো? বাংলাদেশ বর্ডারের এপারে, সীমানা কল্পনা করতে হবে, বিয়ন্ড, এপারে বা ওপারে, ওকে?
তাহলে বিয়ন্ডটাও কি একটা প্রিপোজিশন, কত কত নতুন নতুন প্রিপোজিশন, তাই না? আন্ডার মানে সবাই জানে, আন্ডার মানে কি? আন্ডার মানে নিচে। বিনিত মানে কি তাহলে? বিনিত মানে, বিনিত মানেও নিচে, বিলো মানে কি? নিচে। আন্ডার মানেও নিচে, বিনিত মানে নিচে, বিলো মানে নিচে। আপাতত এটা শিখো, এদের মানে হচ্ছে নিচে। কিন্তু এগুলার পার্থক্য আছে, তুলনামূলক নিচে, বেশি নিচে, এরকম পার্থক্য আছে। আপাতত যেহেতু আমরা প্রিপোজিশনের মিনিংয়ের ক্লাসে আছি, আমরা শুধু মিনিংটা দেখতেছি। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়, বিনিত মানে নিচে। আচ্ছা, এরপরে আর কি আছে দেখি। ব্যারিং, দেখো আরো কিছু প্রিপোজিশনের প্যাকেজ শিখায়। ব্যারিং, উইথ, তোমরা কি উইদাউট চিনো? উইদাউট, উইদাউট একটা কি প্রিপোজিশন। উইদাউট মানে কি? ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত। আচ্ছা, আরেকটা শিখায়, চলে আসো ভিতরে, চলে আসো।